আজ নিজের প্রাণপ্রিয় স্বামীকে সাজিয়ে অন্য একজন মহিলার কাছে দিয়ে আসলাম, কারণ আজকে তাদের ফুলসজ্জার রাত। এই যন্ত্রণা থেকে মৃত্যু যন্ত্রণা মনে হয় অনেক কম। 7 বছর সংসার করার পর এই প্রতিদান দিল সে আমাকে। আমার সংসার ভাঙার পেছনের কিন্তু একটাই কারণ, আর তা হলো আমি নিঃসন্তান। আমি আমার হাজবেন্ডকে সন্তান দিতে পারিনি। আমার কিন্তু শুরুতে কোনো সমস্যা ছিল না। বিয়ের 3 বছরের মাথায় আমি কনসিভ করি। খুবই কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয় আমাকে। রান্না থেকে শুরু করে সংসারের কিছুই আমি পারতাম না, তো এই কারণে শাশুড়ির কাছ থেকে আমাকে অনেক কথা শুনতে হয়েছে। এরপর ধীরে ধীরে ভাবলাম, ঠিক আছে, এখন সবকিছু শিখে নেওয়া উচিত, যাতে করে আমি সবার সাথে সবার মন জুগিয়ে অ্যাটলিস্ট ভালোভাবে সংসারটা করতে পারি। কিন্তু আমি যাই করি না কেন, শেষমেশ দেখা যায় যে আমার কোনো কাজই আমার শাশুড়ির পছন্দ হয় না সেরকম। এর মাঝে একদিন জানতে পারি যে আমি আবারও কনসিভ করেছি। তো আমার প্রাণপ্রিয় স্বামী আমার এই কনসিভের কথা শুনে সে ভীষণ খুশি হয়েছিল। সব সময় অফিস থেকে আসার সময় আমার যা যা লাগবে নিয়ে আসতো। ফলমূল, খাবার দাবার কোনো কিছুরই অভাব ছিল না। ফলমূল ঝুড়ি ভরে নিয়ে আসতো, যাতে আমার কখনো কোনো কিছুর অসুবিধা না হয়। এই সময় আমার শাশুড়ি যা করতো, ফলমূল যা আনতো সবকিছু নিয়ে তার রুমের ভেতরে রেখে দিত। এগুলো আমাকে খেতে তো দূর, আমাকে হাত পর্যন্ত লাগাতে দিত না। তবে আমার স্বামী কিন্তু আমাকে অনেক যত্ন করতো। তখন অবধি কিন্তু সবকিছুই ঠিক ছিল। মানুষ কথায় বলে না যে পুরুষ মানুষের মন হচ্ছে গিরগিটির মতো, খুব সহজেই তাদের মন চেঞ্জ হয়ে যায়। এরপরে একদিন দুপুরে আমার স্বামী অফিস থেকে তাড়াতাড়ি বাসায় চলে আসে। এসে দেখে যে আমি ঘর মুছতেছি এবং আমার শাশুড়ি অন্য রুমে বসে আমার চাচি শাশুড়ির সাথে বসে গল্প করতেছে। আর এটা দেখে সে ভীষণ রেগে যায় তার মায়ের উপরে, যে তুমি আমার 8 মাসের প্রেগনেন্ট বউকে দিয়ে ঘর মোছাচ্ছ, কাজ করাচ্ছ। আর আমার শাশুড়ি তখন এমন একটা ভান করতে লাগলো যে উনি কিছুই জানে না, এবং সে তার ছেলেকে বললো যে উনি নাকি আমাকে এসব কিছুই করতে বলে নাই, আমি নাকি নিজের ইচ্ছাতে এই কাজগুলো করছিলাম। তো তখন আমার স্বামী বললো যে আমি ভালো করেই জানি তুমি সবসময় আমার বউকে দিয়েই কাজ করাও। তো এরপরেই কিন্তু আমার শাশুড়ি আমার দিকে তেড়ে আসে এবং আমাকে বলে, তুমি সবসময় ভুলভাল বুঝাও আমার ছেলেকে, আমার বিরুদ্ধে কথা বলো। আর এই বলেই সে আমাকে জোরে একটা ধাক্কা দেয়। আর এই ধাক্কার টালটা আমি সামলাতে না পেরে আমি পড়ে যাই। প্রথমে ভেবেছিলাম কিছুই হয়নি, পরে রাতের দিকে দেখি যে পানি ভাঙতে শুরু করে। যেহেতু তখন আমার প্রেগনেন্সির 8 মাস চলছিল। এরপর তাড়াতাড়ি ছুটে হসপিটালে যাই। তো ডাক্তার দেখে বলে তাড়াতাড়ি ডেলিভারি করাতে হবে। কিন্তু ভাগ্য সেদিন আমার সহায় ছিল না। ডেলিভারি পেইন সহ্য করলাম ঠিকই, বাচ্চা দুনিয়ায় আসলো। ওজন পরিপূর্ণ না হওয়ার কারণে বাচ্চাটাকে আর বাঁচানো যায়নি। তারপরেও এই অবধি যদি কষ্টটা হতো তাও মানা যেত। এরপরে যখন আমরা বাচ্চা নেওয়ার ট্রাই করি, হয় না। এদিকে আমরা ডাক্তারও দেখাইতে থাকি। তখন আমি একটা গাইনি ডাক্তার দেখিয়েছিলাম। তো তিনি আমাকে জানান যে আমি নাকি আর কোনোদিনও মা হতে পারবো না। তখন যে কারণটা জানতে পারি যে বাচ্চার যে থলি, মানে যেটাকে ওভারি বলা হয়, ওটা নাকি কোনোভাবে আঘাত পেয়ে, মানে তীব্র আঘাত পেয়ে নষ্ট হয়ে যায়। ওই যে আমার শাশুড়ি যে আমাকে ধাক্কা মেরেছিল, ওই ধাক্কায় যখন আমি পড়ে গিয়েছিলাম, ওই পড়ে যাওয়াতে বাচ্চার চাপে ওটা ওভারিতে গিয়ে লাগে। তো উনি আমাকে আরো অনেক কিছু বললো। তো ওই সব তো আর আমার মাথার ভিতরে ঢুকতেছিল না কিছুই, কারণ ওনার ওই একটা কথাই আমার পুরো দুনিয়াটা ওলট পালট হয়ে গেল। হয়তো বাচ্চা মারা গিয়েছে, এখন যদি আল্লাহ তাআলা আমাকে নতুন করে সন্তান দিতেন, তাহলে হয়তো আমার সংসারটা আজকে বেঁচে যেত। চোখের সামনে নিজের সংসারটা অন্য কারো হতে দেখতাম না। নিজের স্বামীর উপরে হয়তো বা কেউ ভাগ বসাইতে আসতো না। এই ঘটনার পরে আরো 3টা বছর কেটে যায়। আমার স্বামী কিন্তু আমাকে সব সময় সাপোর্ট করত। প্রথম যখন আমার শাশুড়ি আমার স্বামীর বিয়ের কথা উঠায়, তখন আমি তাকে জিজ্ঞাসা করি, আপনার ছেলেকে আপনার বিয়ে করানোর কি প্রয়োজন? তখন উনি আমাকে বলেন যে আমার নাতি নাতনি লাগবে। তখন আমি আমার স্বামীকে বললাম যে আমার আজ এই অবস্থার জন্য তোমার মা দায়ী। তখনও কিন্তু আমার স্বামী আমাকে ফুল সাপোর্টই করে যাচ্ছিল, এবং সে এটা মেনে নিচ্ছিল যে হ্যাঁ, আমার এই অবস্থার জন্য তার মাই দায়ী। তাই কোনোদিন আমি তোমাকে ছাড়বো না, আর কথা দিচ্ছি আমি কোনোদিন দ্বিতীয় বিয়েও করব না, চাই না আমার সন্তান। এই ছিল কিন্তু তার বক্তব্য। সব সময় আমাকে এই কথাগুলো বলেই সান্ত্বনা দিত এবং সাপোর্ট করত। আর আমি এতটাই বোকা ছিলাম যে গত 3 বছরে তার এই মিথ্যা আশ্বাসকে সত্যি মনে করে মনের ভেতরে গেঁথে নিয়েছিলাম। মনে মনে এটাই বিশ্বাস করে রেখেছিলাম যে আর যাই হোক, আমার স্বামী সন্তানের জন্য অ্যাটলিস্ট আমাকে ছেড়ে যাবে না বা দ্বিতীয় বিয়ে করবে না। আমি জানতাম সে আমাকে প্রচন্ড ভালোবাসে, এবং সেই জন্যই তার প্রতি সেই বিশ্বাসটা আমার ছিল। কিন্তু শেষ অবধি সে আমাকে না জানিয়ে বিয়ে করে বউ নিয়ে আসলো। আর তখনই আমি জানতে পারি বিষয়টা। আর এই কাজগুলো কিন্তু আমার শাশুড়ি আর ননদ মিলে করিয়েছিল। প্রথমে আমার স্বামী বিয়ে করার জন্য রাজি ছিল না একদমই। পরে আমার ননদ এবং শাশুড়ি বোঝানোর পরে রাজি হয়েছে। পরে যখন রাজি হয়, তার সম্মতিতেই কিন্তু সবকিছুই করা হয়। বিয়ে করে যখন সে ওই মহিলাকে বাসায় নিয়ে আসলো, ওই দিনটা ছিল আমার লাইফের সব থেকে অভিশপ্ত একটা দিন। রাতে রুম সাজিয়ে আমার ননদ এবং আমার শাশুড়ি এক প্রকার বাধ্য করে আমাকে যেন আমি আমার স্বামীকে ওই মহিলার কাছে দিয়ে আসি। যেহেতু আজকে তাদের প্রথম রাত, ফুলসজ্জার রাত, তাই আমাকে যত রকমের যন্ত্রণা দেওয়া যায় সেই সব পথ অবলম্বন করলো। তাদেরকে রুমে দিয়ে এসে আমি আমার সেই ছোট্ট রুমটাতে চলে আসি, যে রুমটাতে গত 7 বছর আমি আমার
স্বামীর সাথে ছিলাম, ভেতরে আমার তোলপাড় শুরু হয়ে যায়। চিৎকার করে কান্না করতে ইচ্ছা করছিল, পারছিলাম না বিধায় আমার দম বন্ধ হয়ে আসছিল। জোরে জোরে আমি নিঃশ্বাস নেই, চারিপাশটা যেন আমার অন্ধকার হয়ে আসে। কেউ নেই আমার পাশে, ভরসা দেবার মতো যে আমার পাশে ছিল এতদিন, আজ রাতে সে অন্য কারো হয়ে যাচ্ছে। এত কষ্ট আমি আর সহ্য করতে পারছিলাম না। বারবার আমার মাথায় শুধু খারাপ চিন্তাই ঘুরছিল। আমার সাথে তো এমনটা হওয়ার কথা ছিল না। সবকিছু এত তাড়াতাড়ি এতটা পরিবর্তন হয়ে গিয়েছে, চারিদিকে সবকিছু যেন আমার অচেনা লাগছিল। সকালে আমার মুখের পানির ছিটায় আমার ঘুম ভাঙে। রাতে যে কখন আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম এটা আমি টেরই পাইনি। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আজকে সকালটা একদমই অন্যরকম। তো সকালে নাস্তার টেবিলে গিয়ে দেখি দুজনে গোসল করে ফ্রেশ হয়ে নাস্তা করছে একসাথে বসে। কি ভালো, তাই না? এটা দেখার পর আমি ওখান থেকে সরে যাই। নিজের কান্না আমি নিজের ভেতরে চেপে রাখতে পারছিলাম না। ওড়না দিয়ে মুখ চেপে অনেকক্ষণ কান্না করলাম। নিজের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষটাকে অন্য মেয়ের কাছে আমি কিছুতেই সহ্য করতে পারছিলাম না। মানুষটাকে আমার ভীষণ অচেনা লাগছিল। খুব কষ্ট হচ্ছিল যে এই লোকের সাথেই আমি 7টা বছর সংসার করলাম। ওই মহিলার সাথে সকালবেলায় এত সুন্দর করে কথা বলছিল, এত কেয়ারিং ভাবে কথা বলছিল। আমি জাস্ট শুনে একটা কথাই চিন্তা করছিলাম যে আল্লাহ তাআলা পুরুষ জাতিকে কি দিয়ে সৃষ্টি করেছেন। এত কিছুর পরও জানেন আমি হ্যাংলার মতো তার সংসারে থাকতে চেয়েছি। তো এর 1 মাস পরেই জানতে পারি যে ওই মহিলাটা প্রেগনেন্ট। এটাই তো হওয়ার ছিল। বাড়ি শুদ্ধ মানুষ সবাই অনেক খুশি। আমার প্রাণপ্রিয় স্বামীর মুখের দিকে তাকালাম আর বুঝতে পারলাম আমি যে সন্তান তাকে দিতে পারিনি, সেই সন্তান পাওয়ায় সে বেজায় খুশি। এর ঠিক কিছুদিন পরে ওই মহিলার বেজায় কান্নাকাটি শুরু হয়ে গেল। সে আর আমাকে এই বাড়িতে দেখতে চায় না। আমার স্বামী, মানে সে ওইভাবেই বলছিল যে আমার স্বামী যেন এই মহিলাকে ছেড়ে দেয়। কি অদ্ভুত, তাই না? যে সংসারটা আমার ছিল, যে স্বামী আমার ছিল, আজ সেই সংসার থেকে আমাকে তাড়ানোর জন্য অন্য একজনের কি বাহানা। এমনকি স্বামীও তার হয়ে গিয়েছে এবং তার স্বামীর পাশে আমাকে সে সহ্য করতে পারছে না। অবশ্য এই 1 মাসে আমার স্বামীর সাথে আমার অনেকটা দূরত্ব বেড়ে যায়। যাকে আমি মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবেসেছিলাম, যার সংসার করেছি এই 7টা বছর, এখন সে অন্য একজনের জন্য আমাকে ছেড়ে দিয়েছে। 7 বছরের সংসারটা আমি শেষবারের মতো দেখে ওখান থেকে আমি চলে এসেছি। নিজের সংসার, নিজের স্বামীকে আমি অন্য একজনের হাতে তুলে দিয়ে আমি সারা জীবনের জন্য চলে আসলাম। আর এতক্ষণ যে কথাগুলো বললাম, যে ঘটনাটা শেয়ার করলাম, এটা কিন্তু কোনো গল্প নয়, এটা কিন্তু একটা বাস্তব ঘটনা। ঘটনাটা আমি যার কাছ থেকে শুনেছি সে এখন বলে ওই লোক নাকি এখন আফসোস করে যে একটা সন্তানের জন্য সে কি ভুলটাই না করেছে। সে এখন ওই মহিলার সংসারে জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছে। আর আগের যে বউটা ছিল, আল্লাহর কি রহমত, আল্লাহর কি কুদরত, ওই বউটার নাকি পরবর্তীতে যে ঘরে বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার 6 মাস পরে সে নাকি কনসিভ করে। আর তার নাকি অনেক সুন্দর একটা ছেলে বাবুও আছে। আর এই সংসারে যে মহিলাটাকে পরে বিয়ে করে নিয়ে এসেছিল, তার পরপর 3টা মেয়ে হয়েছে। এখন ছেলের আশায়, আল্লাহ যদি একটা ছেলে দেয় সেই আশায় আছে সবাই। তো 3টা মেয়ে, এতে করেই তার এত দাপট। একটা ছেলের আশায় আছে যাতে করে সে পুরো সংসারটা তার হাতের মুঠোয় নিতে পারে। তবে আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি। ওই যে শাশুড়ি ছিল, তিনি তার বড় বউয়ের সাথে যে ব্যবহারটা করতে পেরেছেন, এই ছোটটার সাথে কিন্তু ওই ব্যবহারটা আর কোনোভাবেই করতে পারছেন না। বরং উল্টো এই বউয়ের জন্যই তার চোখের পানি ফেলতে হয়। এমনকি সে কিন্তু 3 বেলা ভালোভাবে খেতেও পারে না। তার যে বউয়ের ব্যবহার, তার জনমের মতো উচিত শিক্ষা হয়ে গিয়েছে। এখন কিন্তু সে ওই বড় বউয়ের জন্য অনেক আফসোস করে। শুধু সে না, তার পরিবারের সবাই বড় বউটার জন্য আফসোস করে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।